দার্জিলিং শব্দটা এসেছে দার্জিলিং থেকে, যার অর্থ হলো দ্য ল্যান্ড অফ থান্ডারবোল্ট। তবে আপামর ভ্রমণপ্রিয় বাঙালির কাছে তা সর্বদাই কুইন অফ হিলস। প্রথম প্রেমের অনুভূতি হয়তো বাঙালি এখানেই পায়। চা বাগানের সবুজে খুঁজে পায় অসীম জীবন শক্তি, আর ঘুমন্ত বুদ্ধের দর্শনে পায় অকৃত্রিম শান্তি। তাই তো বাঙালি বারবার ছুটে আসে পাহাড়ের রানী দার্জিলিংয়ে। যাওয়ার রাস্তাটা জানেন তো? তুং সোনাদা ঘুম পেরিয়ে যখন তখন পৌঁছে যাওয়া যায়। ঠিক এই রাস্তাতেই বেরিয়ে পড়েছিলাম এবারের গরমের ছুটিতে। আজকের পর্বে থাকছে আমাদের দুদিনের দার্জিলিং ভ্রমণের প্রথম দিনের গল্প। রসনা তৃপ্তির জন্য মহাকাল রেস্টুরেন্টে দুর্দান্ত বাঙালি খাওয়া দাওয়া থেকে শুরু করে গ্লেনারিসের সন্ধ্যায় সুগন্ধি দার্জিলিং চায়ে চুমুক, সব তথ্য দেব। কিভাবে সব থেকে কম খরচে দার্জিলিং পৌঁছাবেন এবং রিজনেবল ট্যারিফে মেল রোডের কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল কোথায় পাবেন, সবকিছু জানাবো এই পর্বে। দিনটা ছিল 23শে মার্চ 2025। বর্ধমান স্টেশনে পৌঁছে দেখি আমাদেরই মতো অনেক মানুষ ভিড় করেছেন গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে আমাদের গন্তব্য শিলিগুড়ি স্টেশন, সেখান থেকে দার্জিলিং। নির্ধারিত সময়ের 20 মিনিট পর আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসে। 2A কম্পার্টমেন্টে আমাদের টিকিট ছিল। রাত্রে ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করেছিলাম ফুড অন ট্র্যাক অ্যাপের মাধ্যমে। বোলপুর স্টেশনে আমরা অর্ডারটা রিসিভ করেছিলাম। একটা গোল্ডেন কর্ন পিৎজা এবং একটা চিকেন বারবেকিউ পিৎজা নিয়েছিলাম। এখন 7:50 বাজছে। আমরা জাস্ট এই শিলিগুড়ি স্টেশনে এসে নামলাম। আমাদের ট্রেন রাত্রে প্রায় 1 ঘন্টা লেট ছিল, কিন্তু এখানে 15 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এবারে আমাদের গাড়ি কোনো বুক করা নেই। অন্যান্যবার তো আমরা গাড়ি বুক করে রাখি, এবারে গাড়ি কোনো বুক করা নেই। তো বাইরে যাব, প্রথমে ট্রাই করব বাসে যাওয়ার। যদি বাসে যাওয়ার টিকিট না পাই বা ব্যবস্থা দেখে কিছু নেই, তাহলে এখান থেকে শেয়ার গাড়ি করে চলে যাব। শিলিগুড়ি স্টেশনের ঠিক সামনেই অবস্থিত টেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাস। অনলাইনে চেক করেছিলাম, কেবলমাত্র 7টা আর 8টার বাস দেখাচ্ছিল। এখন জানতে হবে এছাড়া কোনো বাস আছে কিনা। দার্জিলিং পর্যন্ত সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। জ্যাম থাকলে আরও বেশি সময় লাগতে পারে। অনলাইনে জাস্ট 2টো বাসই দেখাচ্ছে, বাট এখানে আধ ঘন্টা অন্তর অন্তর কন্টিনিউ বাস আছে। এই কাউন্টারটা থেকে দার্জিলিংয়ের বাসের টিকিট দেওয়া হচ্ছে। একটা করে বাস এলে টিকিট দেওয়া শুরু হয়, ফুল হয়ে গেলে পরের বাসের জন্য অপেক্ষা। দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করেও আমরা সেদিন বাসে আসতে পারিনি। বাস স্ট্যান্ডের বাইরে থেকে 2200 টাকার বিনিময়ে আমাদের হোটেল পর্যন্ত একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। শেয়ার গাড়িতে যেতে চাইলে ভাড়া পড়ে 350 টাকা পার পার্সন। একটা গাড়িতে 9 জনের শেয়ারিং। শিলিগুড়ি স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসার পরই আমাদের স্বাগত জানালো ঘন সবুজ চায়ের বাগান আর দূরের নীলচে পাহাড়। আমরা রোহিণী হয়ে দার্জিলিং যাচ্ছি। হাতে সময় থাকলে ভায়া মিরিক সাইট সিন করেও যাওয়া যায়। সেক্ষেত্রে গাড়ি ভাড়া কিছুটা বেশি পড়বে, তবে বেশ কিছু পয়েন্ট আছে ওই রাস্তায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রোহিণীতে। আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রথমে বাসে আসার প্ল্যান ছিল, কিন্তু বাসের টিকিট পাইনি। টিকিট না পাওয়ার জন্য আমরা একটা গাড়ি ওখান থেকে রিজার্ভ করে সেই গাড়িতেই চলে এলাম। বাসে যদি আসতে চান 7টা আর 8টার বাস ছাড়া কিন্তু অনলাইনে শো করছে না, টিকিট হবে না। তো আপনি যদি বাসে আসতে চান, আপনাকে ওই টেনজিং নর্গে বাস স্ট্যান্ডের এনবিএসটিসির কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে। একটা করে বাস ঢুকলে ওরা টিকিট দেওয়া শুরু করে, দেন মানে ফুল হয়ে গেলে আবার নেক্সট বাস। তো আমাদের ক্ষেত্রে যেটা হলো যে একটা 9:30টার সময় বাস ছিল, আমাদের আগের জন পর্যন্ত সেই বাসের টিকিট শেষ হয়ে গেছে। তো বললো নেক্সট বাস হচ্ছে 11:30টার সময়। এবার 11:30টা অনেকটা লেট হয়ে যাবে, তাই আমরা গাড়ি রিজার্ভ করে চলে এলাম। বাসে আসার প্ল্যান করলে আমার মনে হয় একটু সকাল সকাল এসে আপনারা কাউন্টারে লাইন দিয়ে বাসের টিকিট পেয়ে যাবেন। বাসের ভাড়া 105 টাকা করে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। রোহিণীতে এবারে এই হোটেলটায় দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য।
সুরোচনাস হোটেল। ব্রেকফাস্টে চিকেন মোমো নিয়েছিলাম, 1 প্লেটে 8 পিস মোমো, জুসি এবং খুবই টেস্টি ছিল, আর ভিতরে স্টাফিংও ছিল যথেষ্ট। সাথে নিয়েছিলাম 1 প্লেট ভেজ চাউমিন, এটাও খেতে বেশ ভালো ছিল, অনেক ভেজিস দেওয়া ছিল। ব্রেকফাস্ট এবং চা পর্ব শেষ করে আবারও রওনা দিলাম। ওই দেখুন, ছবির মতো কার্শিয়ং শহর কতটা সুন্দর লাগছে। কখনো ভেবে দেখেছেন এরকম দুর্গম অরণ্যভূমিতে কিভাবে বসতি বা পর্যটন গড়ে উঠল? ভাবলেই কেমন আশ্চর্য লাগে যে একসময় এইসব জায়গা ছিল কেবল পাহাড় আর জঙ্গল। সবে কার্শিয়াং পার হলাম, দার্জিলিং পর্যন্ত এখনো অনেকটা রাস্তা। রাস্তায় যেতে যেতে আজ আপনাদের শোনাবো কিভাবে দার্জিলিং আজকের কুইন অফ হিলসে পরিণত হলো। এক সময় দার্জিলিং ছিল দক্ষিণ সিকিমের অংশ। উল্লেখযোগ্য বিষয় হলো সিকিম তখন ভারতের অংশ ছিল না, সিকিম ছিল একটি স্বাধীন রাজ্য। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রায়ই সিকিম আর নেপালের মধ্যে বর্ডার ডিসপুট লেগে থাকতো। এমতাবস্থায় সিকিমকে সাহায্য করতে ছুটে যেত ইংরেজরা। এরকমই এক পরিস্থিতিতে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং তার নিজের 2 জন অফিসারকে এই পরিস্থিতি সামাল দিতে পাঠান। এদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন জর্জ লয়েড এবং অন্যজন ছিলেন জে.ডব্লিউ. গ্রান্ট। শোনা যায় এই সময়ে তারা 6 দিনের জন্য দার্জিলিংয়ে ছিলেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল পরিবেশে মুগ্ধ হন। তারা এমন জায়গা খুঁজে পেয়েছিলেন যেখানে তারা সমতলের গরমকে এড়িয়ে কিছুদিনের জন্য ছুটি কাটাতে যেতে পারে। এই স্থানে তাদের দেশের মতো শীতল বাতাস আছে, কাঞ্চনজঙ্ঘার শোভা আছে। তারা বেন্টিংকে ব্যাপারটা জানান এবং দার্জিলিংকে অধীনস্থ করার সিদ্ধান্ত নেন। ক্ষমতাশালী ব্রিটিশদের সাথে কোনো দরাদরিতেই যাননি তৎকালীন সিকিমের রাজা। লর্ড উইলিয়াম বেন্টিং চেয়েছেন, তাই বিনা শর্তে পুরো জায়গাটাই দান করে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কোনো রক্তপাত বা যুদ্ধকলহ ছাড়াই সিকিমের একটা অংশ চলে এলো ইংরেজদের কাছে। 1835 সালের 1 ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনেকেই এই দিনটাকে দার্জিলিংয়ের জন্মদিবস হিসেবে মানেন। এরপরই শুরু হয় দার্জিলিংয়ের নগরায়ন। মানুষ বসবাস করতে শুরু করে, ইংরেজরা আসতে শুরু করে ছুটি কাটাতে। প্রথমে আসতে হতো রিক্সা এবং ঘোড়ার গাড়ি করে, কিছুদিনের মধ্যেই মোটর গাড়ির জন্যও রাস্তা তৈরি হলো। আর দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই দার্জিলিং পরিণত হলো কুইন অফ হিলসে, পাহাড়ে ছুটি কাটানোর এক আদর্শ স্থান। এই দেখুন, গল্প বলতে বলতে ঘুম স্টেশন চলে এসেছি। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হলো এই ঘুম স্টেশন। পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটা জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ওই দেখুন, সামনে দার্জিলিংয়ের বিখ্যাত ডালি মনেস্ট্রি দেখা যাচ্ছে। আর এই হলো দার্জিলিং স্টেশন। আপনারা এনজেপি থেকে টয় ট্রেনে করেও দার্জিলিং আসতে পারেন। সময় এবং খরচ দুটোই কিছুটা বেশি হবে, তবে অভিজ্ঞতা বেশ ভালো হবে বলে আশা করা যায়। আমি কখনো টয় ট্রেনে চড়িনি। আপনারা কে কে চড়েছেন আর কেমন অভিজ্ঞতা হয়েছে আপনাদের তা কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। ওয়েদার ক্লিন থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের হোটেল মল রোডের কাছে, হোটেলের গেট পর্যন্ত গাড়ি যায়। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা মাস্কাটেল রোমাতে 2 রাত্রি স্টে করেছিলাম। এই হোটেলটা আমি এনাদের ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। মল রোড থেকে মাত্র 400 মিটার দূরে এই হোটেল, 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। হোটেলের একদম সামনে পর্যন্ত গাড়ি আসে। হোটেলের সামনে এখানে একটা রডোডেনড্রন গাছ দেখেছিলাম, সারা দিন ধরে টুপটাপ করে ফুল ঝরেই পড়ছে। আসুন এবারে আমাদের রুমগুলো দেখিয়ে দিই। আমরা 4 জন ছিলাম এবং তার জন্য 2টো রুম নিয়েছি। একটা রুমের বাইরে এরকম কমন সিটিং এরিয়া করা আছে, এখানে একসাথে বসে আড্ডা দেওয়া যেতে পারে। এটা হলো রুম নম্বর 402, ডিলাক্স ক্যাটাগরির রুম। খুব সুন্দর ইন্টেরিয়ার, কিং সাইজের বেড আছে, বেডের পাশে চার্জিং সকেটও আছে। এখানে একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে।
এই জানালা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপাতত আকাশ মেঘলা বলে কিছুই দেখা যাচ্ছে না। এই রুমের ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, গিজারও আছে। এটা হলো আমাদের দ্বিতীয় রুম, রুম নাম্বার 404। এটাও ডিলাক্স ক্যাটাগরির রুম, প্রায় ওই রুমটার মতোই। দুটো রুমেই ইলেকট্রিক কেটেল এবং কমপ্লিমেন্টারি কফি কিট দেওয়া আছে। এই রুমের জানলা দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ক্লিপটা আমি পরের দিন সকালে রেকর্ড করেছিলাম। হোটেলে লাগেজ রেখে বের হলাম লাঞ্চের জন্য। ক্লক টাওয়ারের ঘড়িতে তখন প্রায় 3টে বাজতে চলেছে। লাঞ্চের জন্য আমরা মহাকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমাদের হোটেল থেকে হেঁটে সময় লাগে 10 থেকে 12 মিনিট। 10 মিনিট লাইনে ওয়েট করার পর টেবিল পেয়েছিলাম। আমরা অর্ডার করেছিলাম একটা কাতলা ফিশ থালি, 2টো মাটন থালি এবং একটা চিকেন থালি। আমার থালিতে ছিল আলু চোখা, ডাল, চিকেন, শুক্তো, শাক ভাজা, চাটনি, মিষ্টি দই আর পাঁপড়। ননভেজ আইটেমগুলো বাদে বাকি থালিগুলোতেও সেম। থালির বাইরে একটা আলু পোস্ত এবং 1 প্লেট আলু ভাজা অর্ডার করেছিলাম। আর থালিগুলোরও যা প্রাইস আছে তোর মানে অ্যাজ পার জিনিসপত্র পুরোপুরি রিজনেবল। খাবারের স্বাদ খুবই ভালো ছিল, তবে নন ভেজ আইটেমগুলোর থেকে ভেজ আইটেমের টেস্ট আরো অনেক ভালো মনে হয়েছিল আমাদের। দার্জিলিং বেড়াতে এলে একদিন এখানে অবশ্যই লাঞ্চ ট্রাই করবেন। খুব ভালো বাঙালি খাবার সার্ভ করেন এরা। টেস্ট কেমন করেছে শাকে? তবে যারা শাক খায় তাদের ভালো লাগবে। চিকেনটাও ভালো করেছে যথেষ্ট, বাট এখানে এই চিকেনের থেকে এই ভেজিটেবলসগুলোর টেস্ট আরও অনেক বেটার লেগেছে। লাঞ্চের পর আবারও হোটেলে ফিরেছিলাম কিছুক্ষণ রেস্ট করার জন্য। আমাদের হোটেলে যাওয়ার পথে এরকম একটা খাড়া চড়াই আছে। হাঁটতে অসুবিধা থাকলে ইজিলি হোটেল ড্রপ করার জন্য ট্যাক্সিও পেয়ে যাবেন। ভাড়া পড়ে 200 টাকা। সন্ধ্যায় আমাদের প্ল্যান ছিল মেল রোডে একটু হাঁটাহাঁটি আর গ্লেনারিজের বারান্দায় বসে সন্ধ্যাটা কাটানো। এই হলো সেই বিখ্যাত গ্লেনারিজ। এরকম মানুষ খুব কমই আছে যে দার্জিলিং বেড়াতে এসেছে কিন্তু এর সামনে ফটো নেয়নি। আমরা যাব গ্লেনারিজের বেকারি সেকশনে। উপরের ফ্লোরে এনাদের রেস্টুরেন্ট কাম বারও আছে, কিন্তু গতবার মেন কোর্সের টেস্ট আমার একদমই ভালো লাগেনি। চলুন এবার ভিতরে যাওয়া যাক।
এখানে বাস্কেট এবং টং রাখা আছে, এখান থেকে এগুলো নিয়ে পছন্দ মতো আইটেম পিক করতে হবে। প্রত্যেকটা আইটেমের পাশে প্রাইস লেখা আছে। এখানে বিভিন্ন ধরনের ব্রেড আইটেম, কুকিজ, কাপকেক এবং ডোনাট আছে। কেক এবং পেস্ট্রি সামনের কাউন্টার থেকে নিতে হবে। আমরা নিয়েছিলাম একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আর একটা জাপানিজ চিজ কেক। এরপর বিলিং কাউন্টারে গিয়ে সমস্ত আইটেমের পেমেন্ট করতে হবে। এখানে মাইক্রোওয়েভ রাখা আছে, প্রয়োজন মতো খাবারগুলো গরম করে নেওয়া যায়। বসার জন্য ব্যালকনি ছাড়া ভিতরেও জায়গা করা আছে, তবে ন্যাচারালি ব্যালকনিতে বসার জন্য রাশ বেশি থাকে। এনাদের বেকারি আইটেমগুলোর টেস্ট খুব ভালো ছিল। কোনো একটা জিনিস রেকমেন্ড করতে বললে আমি অবশ্যই চিজ কেকটা রেকমেন্ড করব। খাবারের সাথে আমরা পছন্দ মতো কফি এবং দার্জিলিং টি অর্ডার করেছিলাম। এখানে পটে পাওয়া যায়, একটা স্মল পট দুজনের জন্য যথেষ্ট। সম্ভব হলে এখানের চাটাও একবার টেস্ট করে দেখবেন, চা প্রেমী হলে অবশ্যই ভালো লাগবে। কিছুক্ষণ পর ব্যালকনিতে টেবিল ফাঁকা হওয়ায় সেখানে শিফট করে গিয়েছিলাম। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখুন। কি একটা সন্ধ্যা কাটাতে চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রায় 9:30টার সময় বেরোলাম একবার মল রোড ধরে হাঁটতে। অধিকাংশ দোকানপাটই তখন বন্ধ হয়ে গিয়েছে, ভিড়ও অনেকটা কমে এসেছে। সন্ধ্যার ভারী খাওয়া দাওয়ার পরে রাত্রে শুধু চিকেন স্যালাড নিয়ে যাব ঠিক করলাম। খিদে পেলে এটাই শেয়ার করে খেয়ে নেব, সেই জন্য সাবওয়েতে গিয়েছিলাম। এটা আমাদের হোটেল যাওয়ার রাস্তাতেই পড়ে। আমি ডেসক্রিপশনে সমস্ত জায়গার লোকেশন দিয়ে দেব। আমাদের পছন্দ মতো ফ্লেভারের সস দিয়ে একটা কাস্টমাইজড স্যালাড বানিয়ে নিয়েছিলাম আমরা, টেস্ট ভালো। রাতে দার্জিলিংয়ের গলিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর সেদিন হোটেলে ফিরেছিলাম। কাল আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখব, একটা ভালো টিবেটিয়ান রেস্টুরেন্ট এবং ইংলিশ ব্রেকফাস্টেরও সন্ধান দেব। সেই গল্প থাকছে পরের পর্বে।
আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি পরের পর্বে।